গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা রণক্ষেত্র, আজ পঞ্চম এবং শেষ পর্ব। দ্বিতীয়বার ভুজঙ্গ যে এসেছিল তারপর আরও 7 দিন কেটে গেছে। এর মধ্যে মা আর বাবা দীপার সঙ্গে প্রায় কথাবার্তা বন্ধই করে দিয়েছে। 40-50 হাজার টাকা মুঠোর ভেতর এসেও বেরিয়ে গেছে, এই আক্ষেপ এবং হতাশা তাদের ঘুচবার নয়। মাত্র কয়েক ঘন্টার জন্য দীপা নার্সিংহোমে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আজকাল আকছার এইসব ঘটছে, কিন্তু যেদি এক গুঁয়ে মেয়ে গোঁ ধরে আছে তাকে মণিমোহন চ্যাটার্জির ছেলের বউ করতে হবে, যা কিনা একেবারে অসম্ভব ব্যাপার। ফলে ওদিকটা তো গেলই, অতগুলো টাকার আশাও আর রইল না। 40-50 হাজার টাকা কি একটা দুটো পয়সা? জীবনে একসঙ্গে এত টাকা আগে আর কখনো দেখেনি আদিনাথরা। ওটা পেলে বাকি জীবনটা একেবারে নিশ্চিন্ত হয়ে কাটানো যেত, কিন্তু আহাম্মক অবুঝ মেয়ে হঠকারিতার ঝোঁকে সব শেষ করে দিল। আজ টিউশনি সেরে ছাত্রীদের বাড়ি থেকে বেরুতে বেরুতে বেশ রাত হয়ে গেল। ক্লাস 4-এর যে মেয়েটাকে সে পড়ায়, দিন 15 বাদে তার একটি পরীক্ষা রয়েছে, তাই একটু বেশি সময় দীপাকে ওর সঙ্গে লেগে থেকে পড়াটড়াগুলো মাথার ভেতর ঢুকিয়ে দিতে হচ্ছে। মেয়েটি ভীষণ ফাঁকিবাজ। যেটুকু সময় দীপা থাকে ততক্ষণই বই নিয়ে বসে, বাকি সময়টা বইটয়ের সঙ্গে তার যোগাযোগ নেই বললেই হয়। পয়সা বাঁচাবার জন্যে বাসে টাসে ওঠে না দীপা, পায়ে হেঁটেই কসবায় যাতায়াত করে। আজ ছাত্রীদের বাড়ি থেকে বেরিয়ে অন্য মনস্কের মতো হেঁটে আসছিল দীপা। হঠাৎ ঝপ করে লোডশেডিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে গোটা অঞ্চলটা গাঢ় অন্ধকারে ডুবে গেল। লোডশেডিংটা কলকাতায় নতুন কোনো ব্যাপার নয়, ওটা ছাড়া এই শহরকে যেন ভাবাই যায় না। এখানকার মানুষজনের দিব্যদৃষ্টি এমনই খুলে গেছে যে অন্ধকার যত ঘনই হোক, চলতে ফিরতে কারো বিন্দুমাত্র অসুবিধা হয় না। রাত একটু বেশি হলে কলকাতার এই দিকটায় লোক চলাচল কমে যায়। মোটামুটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসছিল দীপা। আচমকা যে অন্ধকার নেমে গেছে সেদিকে তেমন লক্ষ্য ছিল না তার। নিজের কথাই ভাবছিল সে। সেদিন রাতে ভুজঙ্গকে জানিয়েছিল মিটমাটের শর্ত একটাই, তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে হবে অনিশকে। কিন্তু এই শর্ত যে ওরা মানবে না সেই সম্পর্কে এখন আর কোনো সংশয় নেই। তাহলে এর ভেতর ভুজঙ্গ নিশ্চয়ই চলে আসত। নিজের ন্যায্য অধিকার কিভাবে আদায় করবে আজ পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি দীপা। মণিমোহনের মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার রণকৌশল তার অজানা। সে জানে তার পেটের বাচ্চাটার জন্য মণিমোহনরা সন্ত্রস্ত হয়ে আছেন। ভুজঙ্গ 40-50 হাজার টাকা ঘুষ দিতে চাইলেও সে নার্সিংহোমে গিয়ে অ্যাবর্শন করাতে চায়নি। তার একমাত্র উদ্দেশ্য পেটের ভ্রূণটাকে মণিমোহনদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্রের মতো ব্যবহার করবে। কিন্তু কিভাবে? সেই পদ্ধতিটা কিছুতেই স্থির করতে পারছে না দীপা। আজকাল এক মুহূর্তেও সে ঘুমাতে পারে না। সর্বক্ষণ পাথরের চাঁইয়ের মতো প্রবল দুশ্চিন্তা তার মাথার উপর চেপে বসে থাকে। এক এক সময় দীপার মনে হয় স্নায়ুগুলো ছিঁড়ে যাচ্ছে। বাইরে থেকে বোঝা না গেলেও দীপা তো টের পাচ্ছে তার পেটের ভ্রূণটা ক্রমশ বড় হচ্ছে। শরীরের ভেতর একটা প্রচণ্ড ভাঙচুর যে শুরু হয়ে গেছে সেটা প্রতি মুহূর্তেই বোঝা যাচ্ছে। যদি শেষ পর্যন্ত অনিশদের সম্বন্ধে কোনো একটা উপায় সে ভেবে বার করতে না পারে, কি পরিণতি হবে তার? অবৈধ একটা বাচ্চাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সে? হঠাৎ রাস্তার ওধার থেকে কারা যেন চেঁচিয়ে উঠল, ধারে যান, ধারে যান! দীপা চমকে উঠল। পরক্ষণেই সে দেখতে পেল গাঁক গাঁক করে একটা বিরাট ট্রাক প্রচণ্ড স্পিডে তার পেছন দিকে 50 গজের ভেতর এসে পড়েছে। বাঁচতে হলে 5 সেকেন্ডের মধ্যে তাকে কিছু একটা করতে হয়, নইলে ট্রাকটা তাকে পিষে দিয়ে চলে যাবে। এই রাস্তাটায় ফুটপাথ নেই, মোটামুটি রাস্তার ধার ঘেঁষেই হাঁটছিল দীপা। পলকের জন্যে তার চোখের সামনে অন্ধকার এলাকাটা আরও অন্ধকার হয়ে গেল। তারপরেই
একরকম মরিয়া হয়ে পাশের একটা ছোট্ট একতলা বাড়ির রোয়াকে লাফিয়ে উঠে পড়ল সে। সঙ্গে সঙ্গে ট্রাকটা তার পাশ দিয়ে উন্মত্তের মতো তীব্র গতিতে বেরিয়ে গেল। সামলে উঠতে বেশ খানিকটা সময় লাগল দীপার। তার হৃৎপিণ্ডে যেন ঝড় বয়ে যাচ্ছে। লাফ দিয়ে বারান্দায় উঠতে 1 সেকেন্ড দেরি হলে এতক্ষণে তার কি যে হাল হতো ভাবতেও শিউরে উঠছে দীপা। রক্ত, মাংস এবং হাড়ের একটা ডেলা পাকানো ভয়াবহ ছবি তার চোখের সামনে ফুটে উঠতে লাগল। হাত পায়ের জোর আলগা হয়ে আসছে দীপার। দাঁড়িয়ে থাকার মতো শক্তি আর অবশিষ্ট নেই। আস্তে আস্তে দুহাতে মুখ ঢেকে বসে পড়ল সে। গলগল করে ঘাম ছুটে তার জামাটামা ভিজে যেতে লাগল। এদিকে রাস্তার ওধার থেকে হইচই করতে করতে 8-10টা লোক দৌড়ে এসেছে। সবার চোখে মুখে প্রচণ্ড উত্তেজনা এবং আশঙ্কা। একসঙ্গে তারা হুড়মুড় করে কথা বলতে লাগল। দিদি, কিছু হয়নি তো আপনার? ট্রাক ড্রাইভারটা নির্ঘাত মাল খেয়ে চালাচ্ছিল, নইলে এরকম স্পিড কেউ দেয়? শালাকে পুলিশে দেয়া দরকার। এইসব লোকের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। ট্রাকের নাম্বারটা নিতে পারলাম না, পেছন দিকে নম্বর প্লেটের উপর আলো ছিল না। ওটা পাওয়া গেলে ব্যাটাকে ধরে ফাঁসিয়ে দেয়া যেত। লোডশেডিংটা বেশিক্ষণ স্থায়ী হল না। ঝপ করে যেমন অন্ধকার নেমেছিল, ঠিক তেমনি আচমকাই আলো ফিরে এলো। আকস্মিক মৃত্যু ভয় এবং আতঙ্ক এখন অনেকখানি কেটে গেছে। আস্তে আস্তে মুখ থেকে হাত সরিয়ে দীপা সামনের দিকে তাকালো। ততক্ষণে লোকগুলো তার উপর প্রায় ঝুঁকে পড়েছে। উদ্বিগ্ন সুরে একটি মধ্যবয়সী লোক জিজ্ঞেস করলে, আপনার চোট টোট লাগেনি তো? আস্তে মাথা নাড়ল দীপা। লাগেনি। অন্য একজন বলল, তবু একবার ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার। কাছে একটা ডাক্তারখানা আছে, সেখানে চলুন। দীপা জানে সে অক্ষতই আছে। প্রচণ্ড ভয় পাওয়া ছাড়া আর কোনোই ক্ষতি হয়নি তার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। জোরে শ্বাস টেনে সে বলল, দয়া করে আপনারা একটা রিক্সা ডেকে দিন, বাড়ি গিয়ে দরকার হলে ডাক্তার দেখাবো। একটি ছেলে একটি রিক্সা ডেকে নিয়ে এলো। এরপর আরও 2 দিন একই ব্যাপার ঘটল। 2 দিনই 2টো ট্রাক গাঁ গাঁ করে মারাত্মক স্পিডে পেছন দিক থেকে ছুটে আসছিল, কিন্তু লোকজনের চিৎকারে লাফিয়ে একপাশে সরে যাওয়ায় অ্যাক্সিডেন্টটা আর ঘটেনি। দীপা অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছে। প্রথম দিন মনে হয়েছিল ঘটনাটা নিতান্তই আকস্মিক। হয়তো ট্রাকের ব্রেক খারাপ হয়ে গিয়েছিল, কিংবা ড্রাইভার মদ টদ খেয়ে নেশার ঘোরে গাড়ি চালাচ্ছিল। কিন্তু পরপর 3 দিন একই ঘটনা যখন ঘটল, তখন দীপার মনে হয়েছে এটা অনিচ্ছাকৃত ব্যাপার নয়। অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তাকে খুন করার একটা ষড়যন্ত্রই যেন হয়েছে। তবে এ সম্পর্কে সে পুরোপুরি নিশ্চিত নয়। তাকে খুন করে কার কি লাভ হবে সে বুঝতে পারেনি। বাড়িতে এ নিয়ে মা বাবাকে কিছু জানায়নি দীপা। প্রথমত তারা ভীষণ ঘাবড়ে যাবে, হয়তো টিউশনি ছেড়ে দিতে বলবে। কিন্তু টিউশনি করে বাড়তি রোজগার না করলে সংসার চলবে কি করে? মা বাবাকে না জানালেও পিন্টুকে জানিয়েছে দীপা। পিন্টু বলেছে, সাবধান হয়ে রাস্তায় চলবি, আর 2-1টা দিন দেখ, যদি মনে হয় কোনো হারামি তোকে মার্ডার করার ধান্দা করছে, হোল ঢালিপাড়া বস্তি সঙ্গে করে চলে যাব কসবায়। ট্রাক যদি তোকে ফিনিশ করতে আসে আর ফিরে যেতে হবে না। ড্রাইভারের লাশটা ওখানে শুয়ে থাকবে আর ট্রাকটা অ্যাশ হয়ে যাবে। পিন্টু ভরসা দিলেও বড় রাস্তা দিয়ে রাত্রিরে ফেরার ঝুঁকি নেয়নি দীপা। দিনের বেলা প্রচুর লোকজন আর বাস, মিনিবাস, ট্যাক্সি, রিক্সা চলে, তখন অত ভয় নেই। যাওয়ার সময় মেইন রোড দিয়েই যায়, কিন্তু ফেরার সময় আজকাল সে গলিটলি দিয়ে খানিকটা ঘুর পথেই বাড়ি আসে। এইভাবে 3-4 ভালোই কাটল। তারপর আজ হঠাৎ একটা গলির মুখে আসতেই লোডশেডিং হয়ে গেল, আর তখনই অন্ধকার ফুঁড়ে 2টো ছোকরা তার সামনে এসে দাঁড়াল। তাদের মুখ চোয়াড়ে, নিষ্ঠুর রক্তাভ চোখ, শক্ত চোয়াল, পরনে টাইট ফুল প্যান্ট আর বুশ শার্ট, কোমরে চওড়া বেল্ট। একজনের বাঁ হাতের কবজিতে স্টিলের বালা, আরেকজনের ডান হাতে। একজনের গলায় রূপোর চেনে লকেট ঝুলছে।
লকেটটা অবিকল একটা মিনে করা রূপোর ড্যাগার, আরেকজনের গলাটা খালি, তবে দুজনেরই হাতে 8 ইঞ্চির ছোরা। অন্ধকারেও সে দুটোর ফলা যেন ঝলকাচ্ছে। দুজনেরই বয়স 23-24। বুকের ভেতর শ্বাস আটকে গেল দীপার। ছোরার ফলার দিকে তাকিয়ে আতঙ্কে তার মুখ রক্তশূন্য হয়ে গেল। মুহূর্তে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে অসহ্য কাঁপা গলায় সে বলতে পারল, কি চাই? শব্দ না করে একটা ছোকরা বিশ্রী হাসল। সঙ্গে সঙ্গে দুপাটির অনেকগুলো দাঁত বেরিয়ে পড়ল। দাঁতগুলো তার কুকুরের দাঁতের মতো ধারালো। চোখ দুটো কুঁচকে সে বলল, তোমার পেট চিরে বাচ্চাটা বার করে নিতে চাই দিদিমণি। চমকে উঠল দীপা। সে শুধু বলতে লাগল, না না না, কিন্তু তার গলায় এবার স্বর ফুটল না। দ্বিতীয় ছোকরাটা বাঁ পাশ থেকে দাঁতে দাঁত ঘষে বলে উঠল, মনে করেছ বড় রাস্তা দিয়ে না গিয়ে এই গলি ফলি দিয়ে গেলে বেঁচে যাবে? 3 দিন ট্রাকওয়ালাকে ভোগা দিয়ে হড়কে গেছ, এবার তোমার লাশ ফেলে দেব বলেই সঙ্গীর দিকে তাকিয়ে চোখের ইশারা করে। তৎক্ষণাৎ দুজনের চেহারা আগাগোড়া বদলে যায়। ছোরা দুটো মাথার উপর তুলে সরীসৃপের মতো তারা আস্তে আস্তে দীপার দিকে এগিয়ে আসতে থাকে। আগে আর কখনো নিজের চোখে কোনো হত্যাকারীকে দেখেনি দীপা। এই প্রথম বুঝতে পারল খুন করার সময় মানুষের মুখের চেহারা এই রকমই হয়ে যায়। বিয়োভলের মতো এক পলক তাকিয়ে থাকে দীপা। পরক্ষণই টের পায় তার মধ্যে যেন অলৌকিক সাহস নেমে এসেছে। শরীরের সবটুকু শক্তি জড়ো করে দুজনকে প্রচণ্ড ধাক্কা মেরে চিৎকার করতে করতে সে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে। আচমকা এরকম একটা ঘটনার জন্য তৈরি ছিল না খুনি দুটো। প্রবল ধাক্কায় তারা হুড়মুড় করে রাস্তায় ছিটকে পড়ে। আর সেই সুযোগে দৌড়তে দৌড়তে গলিটলি পেরিয়ে দীপা একটা চওড়া রাস্তায় নেমে পড়ে। এখানে প্রচুর আলো, গাড়িটাড়ি এবং মানুষজন অজস্র। খুনি দুটো কয়েক সেকেন্ড হতভম্বের মতো তাকিয়ে থাকে। তারপরই খানিকটা সামলে নিয়ে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠেই দীপা যেদিকে গেছে সেদিকে ছুটতে থাকে। কিন্তু গলির মুখ পর্যন্ত এসে থমকে দাঁড়িয়ে যায়। এত লোকজন এবং গাড়িটাড়ি দেখে আর এগোতে সাহস হয় না। দীপা ততক্ষণে একটা বাসে উঠে পড়েছে। পরের দিনই কসবায় ছাত্রীর বাবাকে একটা চিঠি লিখে সে জানিয়ে দেয় আপাতত জরুরি কারণে তার পক্ষে টিউশনি করা সম্ভব না। তিনি যেন মেয়ের জন্য অন্য টিউটরের ব্যবস্থা করেন। দীপা দূরে কোথাও টিউশনি করতে যাবে না, বাড়ির কাছাকাছি কিছু একটা জুটিয়ে নেবে। তাকে খুন করার জন্য যে চক্রান্ত চলছে সে ব্যাপারে এখন আর এতটুকু সন্দেহ নেই দীপার। 3 দিন ট্রাকের তলায় তাকে পিষে মারার চেষ্টা করা হয়েছে। একদিন পেশাদার খুনিও লাগানো হয়েছিল পেছনে, কিন্তু 4 বারই প্রায় অলৌকিকভাবে সে বেঁচে যায়। অবধারিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে এখনও যে দীপা টিকে আছে তার কাছে এটা একটা বিস্ময়কর ঘটনা। মা বাবা বা পিন্টুকে এখন পর্যন্ত এইসব কথা জানায়নি দীপা, কারণ তাকে হত্যার পরিকল্পনা বা ষড়যন্ত্র কারা করছে হাঁ করা মাত্র ওরা ধরে ফেলবে। মা বাবা তাতে যত না ঘাবড়ে যাবে তার চাইতে ক্ষেপে উঠবে অনেক বেশি। বলবে কেন সে পেটের ভেতর পাপ পুষে রেখেছে, কেন সে নার্সিংহোমে গিয়ে জঞ্জাল সাফ করে এলো না, ইত্যাদি ইত্যাদি। দীপারও এক এক সময় মনে হচ্ছে ভুজঙ্গ ঘোষের কথা মতো অ্যাবর্শনটা করিয়ে নিলেই ভালো হতো হয়তো। তাতে খুন হয়ে যাওয়ার ভয়টা অন্তত থাকত না, তার উপর অনেকগুলো টাকাও পাওয়া যেত। কিন্তু পরক্ষণেই সেই অদম্য জেদটা তাকে পেয়ে বসেছে। দেখাই যাক শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। যদি মরতেও হয় অনিশদের সে সহজে ছাড়বে না। পিন্টুর সঙ্গেও এ নিয়েও কোনো কথা বলেনি দীপা। ওর যা মাথা গরম তাতে হয়তো রাগের মাথায় বস্তির ছোকরাদের জুটিয়ে অনিশদের বাড়ি গিয়ে হামলা করবে। বোমা টোমাও মারতে পারে, তার ফল হবে মারাত্মক। পুলিশ ডেকে মণিমোহন নিশ্চয়ই ওদের জেলে পাঠাবেন। কিংবা ওর যা টাকার জোর তাতে পিন্টুর পেছনে প্রফেশনাল খুনিদেরও লাগিয়ে দিতে পারেন। দীপা বুঝতে পারছে এখন উত্তেজনার ঝোঁকে কিছু করা ঠিক হবে না। ভেবে চিনতে ঠান্ডা মাথায় তাকে এগোতে হবে।
কিছুদিন পারতপক্ষে সে বাড়ি থেকে বেরোবে না, অবশ্য স্কুলে যেতেই হবে, আর কাছাকাছি যদি দু একটা টিউশনি পায় সেখানেও যাবে। এই অঘোরনন্দী লেন বা ঢালিপাড়ার বস্তির দিকটায় সে অনেকখানি নিরাপদ। বিকেলের দিকে আজকাল দীপা যে কসবা যাচ্ছে না সেটা লক্ষ্য করে একদিন কমলা বলল, কিরে, কদিন ধরে দেখছি তুই টিউশনিতে যাচ্ছিস না? দীপা একটু চুপ করে থাকে, তারপর মিথ্যেই বলে, টিউশনিটা নেই। তাহলে? এই পর্যন্ত বলে একটু উদ্বিগ্নভাবেই তাকায় কমলা। মায়ের উদ্বেগের কারণটা বুঝতে অসুবিধা হয় না দীপার। সে বলে, ভেবো না, তোমরা টাকা পেলেই তো হলো, নতুন টিউশনি আমি জোগাড় করে নেব। কমলার মুখটা ম্লান দেখায়। সে বলে, আমি কি তোকে টাকার কথা বলেছি? এর উত্তর দিতে গেলে রূঢ় হতেই হবে দীপাকে। মুখের উপর বলতে হবে, টাকা ছাড়া আমার সঙ্গে তোমাদের আর তো কোনো সম্পর্ক নেই। কিন্তু এই মুহূর্তে তিক্ততা বা উত্তেজনা কিছুই ভালো লাগছে না দীপার। সে চুপ করে রইল। খানিকক্ষণ ইতস্তত করে গলা নামিয়ে কমলা বলল, ওই ব্যাপারটার কি হবে কিছু ভেবেছিস? মা কি ইঙ্গিত দিয়েছে বুঝতে পারে দীপা। সে বলে, না, এখনো সময় আছে। ভুজঙ্গ লোকটাকে ডেকে পাঠাবো? তোর বাবার কাছে সে ঠিকানা দিয়ে গেছে। না। মেয়েকে স্থির চোখে কিছুক্ষণ দেখে কমলা, তারপর বলে, আমাদের মতো গরিবদের অত একগুয়েমি ভালো না, জেদটা এবার ছাড়। দীপা উত্তর দিল না। কমলা বলতে থাকে, ভুজঙ্গের কথায় সেদিন রাজি হলে সব দিক দিয়েই ভালো হতো, কোনো দুশ্চিন্তা থাকত না। হঠাৎ মাথার ভেতর প্রবল রক্তচাপ অনুভব করে দীপা। বলে, মা চুপ করো। কমলা থামে না, গলা চড়িয়ে বলে, কেন চুপ করব? নিজের দোষে বিপদ বাঁধিয়ে মেজাজ দেখানো হচ্ছে। ক্ষেপে উঠতে গিয়েও একেবারে থ হয়ে যায় দীপা। বিমূঢ়ের মতো বলে, নিজের দোষে? নয়তো কি? কমলার গলা আরেক পর্দা চড়ে। তোর ইচ্ছে না থাকলে অনিশ সুযোগ নিতে পারত? শুধু শুধু অন্যের ছেলেকে একতরফা দোষ দিলে তো চলবে না। দীপা চমকে ওঠে। এই কথাটা মনে মনে আগেও ভেবেছে সে, হয়তো সবাই তাই ভাববে। তবে এখন পর্যন্ত কমলা ছাড়া আর কেউ তার মুখের উপর এভাবে বলেনি। আজ মায়ের উপর কি যেন ভর করেছে। মরিয়া হয়ে সে বলতে থাকে, তোর রোজগারে খাই বলে এসব সহ্য করতে হচ্ছে, এর চেয়ে মরা 1000 গুণে ভালো। কেন যে প্রাণটা বেরুচ্ছে না। দীপা স্তব্ধ হয়ে বসে থাকে। কমলা এক নাগাড়ে বলে যায়, আর কদিন পরে তোর দিকে তাকিয়ে যখন সবাই ব্যাপারটা বুঝতে পারবে, চারিদিকে ঢিঢি পড়ে যাবে, তখন কি করব? উদ্ভ্রান্ত দিশেহারা দেখায় তাকে। তোমাদের কিছু করতে হবে না, দীপা শান্ত মুখে বলে। গায়ে কেরোসিন ঢেলে নিজের হাতে আগুন ধরিয়ে দেব। মরার সময় কাউকে ফাঁসিয়ে যাব না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কমলা আর কিছু বলে না। ক্রুদ্ধ হিংস্র চোখে তার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আরও 1 মাস কেটে গেল। এর মধ্যেই পাড়ার কাছাকাছি এক বাড়িতে টিউশনি জোগাড় করে নিয়েছে দীপা। ক্লাস 2 আর 4 এর 2টি মেয়েকে পড়াতে হয়, 2 বোন। আজ দুপুরে স্কুল থেকে ফিরে কলতলায় স্নান করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল দীপা। সেই সঙ্গে হড়হড় করে বমিও করে ফেলল। কদিন ধরেই মাথা ঘোরে তার, এবং বমি বমি ভাবটাও ছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি আগে হয়নি। টিন আর দরমা দিয়ে ঘেরা কলতলার ঠিক বাইরে দাঁড়িয়েছিল বিভা। দীপা পড়ে যেতেই সে কমলাকে ডেকেই দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। দীপাকে টেনে তুলতে গিয়ে নার্সের অভিজ্ঞ তীক্ষ্ণ চোখে তাকে দেখতে থাকে। ততক্ষণে রান্নাবান্না ফেলে ছুটে এসেছে কমলা। বিভা আর সে ক্ষিপ্র হাতে দীপার সারা শরীর ধুইয়ে মুছিয়ে তাকে ঘরে এনে শুইয়ে দেয়। দীপা টের পায় আগাগোড়া বিভার 2 চোখ অনবরত তার পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করছে। বিভার ধারালো নজর তার রক্ত মাংস এবং হাড় পর্যন্ত ফুঁড়ে ভেতরে কি যেন খুঁজতে থাকে।
এরকম তীব্র জলজলে চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। দীপা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। প্রচণ্ড অস্বস্তিতে তার শরীর কুঁকড়ে যেতে থাকে। কমলা অত্যন্ত উৎকণ্ঠিতভাবে কোমল গলায় জিজ্ঞেস করে, কিরে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলি কেন? কাল রাত্রিরে ঘুম হয়নি? হয়েছে, আস্তে উত্তর দেয় দীপা। ভালো হজম হয়েছিল? হয়েছিল। তাহলে হঠাৎ এরকম হলো কেন? কে জানি। কমলা আবার কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বিভা পাশ থেকে বলে উঠল, ও এখন বিশ্রাম করুক। চলুন বৌদি, আমরা একটু পাশের ঘরে যাই, আপনার সঙ্গে একটু দরকার আছে। ঘণ্টাখানেক বাদে আবার যখন কমলা এলো এই ঘরে, তখন তাকে আগুন খেকোর মতো দেখাচ্ছে। মায়ের এমন চেহারা আগে আর কখনো দেখেনি দীপা। বিশেষ করে যেদিন থেকে সে রোজগার করে সংসার চালাচ্ছে, সেদিন থেকে ভয়ে ভয়ে নিজেকে মা গুটিয়েই রেখেছে। এই মুহূর্তে মায়ের দিকে তাকিয়ে চমকে উঠল দীপা। কমলা দুহাতে মাথার চুল খামচে ধরে হিস্টিরিয়া রোগীর মতো বলতে লাগল, এখন আমি কি করি? হে ভগবান, আমি এখন কি করি? দীপা ভীতস্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? ওরকম করছো কেন? তার কেন মরণ হয় না এইসব কথা বলে আরও কিছুক্ষণ চেঁচামেচি করল কমলা। তার চিৎকার, কান্না এবং আক্ষেপের ভেতর এইটুকু জানা গেল যে দীপা যে গর্ভবতী হয়েছে তা বিভা বুঝতে পেরেছে। কমল অবশ্য বোঝাতে চেয়েছে সংসারের জন্য দিনরাত খেটে খেটে ক্লান্তিতে দীপার মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু নার্সের অভিজ্ঞ চোখে ধুলো দেয়া অত সোজা নয়। যা বুঝবার সে তা বুঝে ফেলেছে। আর বিভা যে ধরনের মেয়ে মানুষ, তাতে তার পেটে কথা থাকে না। 24 ঘণ্টার ভেতর এধারে অঘোরনন্দী লেন, ওধারে ঢালিপাড়া বস্তি মিলিয়ে যে বিরাট এলাকা, সর্বত্র দীপার ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। দীপা আস্তে আস্তে চমকটা কাটিয়ে ওঠে, শান্ত মুখে বলে, আজ হোক কাল হোক লোকে তো জানতই, না হয় কটা দিন আগেই জানল। আমরা তো এটা চিরকাল চাপা দিয়ে রাখতে পারবো না। চুপ কর, তুই চুপ কর। পেটের জন্যে তোর অনেক অত্যাচার অপমান সহ্য করেছি, কিন্তু আর না, যদি মরিও তোর অন্য মুখে তুলব না। দীপা আর্তস্বরে চেঁচিয়ে ওঠে, মা! কমলার দাঁড়ায় না, দু চোখে আঁচল চাপা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বিভার সম্বন্ধে মায়ের ধারণা যে কতটা নির্ভুল, তা দুদিনেই টের পেয়ে যায় দীপা। এই অঞ্চলের সবাই তাকে সমীহ করে চলে। এমনিতেই বস্তির ছেলে ছোকরারা মেয়েটে দেখলে জিভের ডগা কাঁপিয়ে কাঁপিয়ে সিঁটি দেয় বা নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করে তোলে। কিন্তু দীপার এমন একটা ব্যক্তিত্ব ও গাম্ভীর্য রয়েছে যে কেউ এসব করতে সাহস করে না। তাছাড়া সে এখানকার প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের খুব যত্ন করে পড়ায়। শিক্ষক হিসেবে দীপা খুবই দায়িত্বশীল। এইসব কারণে ঢালিপাড়া বস্তি, অঘোরনন্দী লেন এবং আশেপাশের বিরাট এলাকা জুড়ে যত মানুষজন, সবাই তাকে যেমন ভালোবাসে, তেমন তার সম্বন্ধে এক ধরনের শ্রদ্ধার ভাবও তাদের মধ্যে রয়েছে। তাছাড়া অন্য একটা কারণেও মস্তান বা বখা ছেলেরা দীপাকে বিরক্ত করে না, কেননা সে পিন্টুর দিদি। পিন্টুও তো হাফ মস্তান। দিদির পেছনে কেউ লাগলে পিন্টু ছেড়ে দেবে কেন? ছুরি এবং পেটো নিয়ে গোটা এলাকা সে তোলপাড় করে ফেলবে। আগে সে যখন স্কুলে যাতায়াত করত বা কোনো কাজে রাস্তায় বেরোত, কেউ তার দিকে বিশেষ তাকাত না। তাকালে এবং চোখাচোখি হয়ে গেলে, কেমন আছেন দিদি, বা কোথায় চললেন, সসম্ভ্রমে এই জাতীয় দু একটা কথা বলত। খুবই সাধারণ সৌজন্যমূলক প্রশ্ন। দীপা লক্ষ্য করেছে পিন্টুর বন্ধুরা তাকে দেখলে চট করে হাতের তালুতে সিগারেট লুকিয়ে ফেলত। কিন্তু ইদানিং এই অঞ্চলের লোকেরা সে রাস্তায় বেরুলেই অদ্ভুত চোখে তাকিয়ে তাকিয়ে দেখে। একদিন একটা লোককে চোখ মুচকে দাঁত বের করে হাসতে দেখেছে। লোকটার নাম সে জানে না, তবে মুখটা চেনা। বাড়িতে স্বস্তি নেই। দীপা লক্ষ্য করেছে অন্য ভাড়াটেরা আজকাল পারতপক্ষে তাদের ঘর মাড়ায় না, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলে। তাদের, বিশেষ করে তাকে যেন চেনেই না এমন একটা ভাব। অথচ দীপা চলতে ফিরতে টের পায়
চোরা চোখে বাড়ির লোকেরা খুঁটিয়ে খুঁটিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে। এইভাবে দিন তিনেক কেটে গেল। এর মধ্যে কমলা এক ফোঁটা জল পর্যন্ত খায়নি। ভীষণ জেদ তার। দীপা অনেক সাধ্য সাধনা করেছে, হাতে পায়ে ধরেছে, কিন্তু মাকে টলানো যায়নি। অবৈধ অবাঞ্ছিত সন্তান পেটে পুষে রেখে যে মেয়ে সংসারের সবার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে, তার রোজগারের ভাত সে মুখে তুলবে না। বাবা খিদেটা একেবারেই সহ্য করতে পারে না, তাই খাচ্ছে, কিন্তু দীপার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। একমাত্র পিন্টুকে কাছে পেলে কথা বলে মনটা হালকা হয়, কিন্তু কদিন ধরে তাকেও বেশি দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো একটা ব্যাপারে সে ভীষণ জড়িয়ে গেছে। সারাদিনে হুট করে একবার এসে নাকে মুখে গুঁজেই দৌড় লাগাচ্ছে। রাত্রিরে কখন এসে আবার কখন বেরিয়ে যাচ্ছে টেরি পাওয়া যাচ্ছে না। দীপা যে কি করবে ভেবে পায় না। যত দিন যাচ্ছে আরও বিভ্রান্ত, আরও দিশেহারা হয়ে উঠছে। চারপাশে এমন কেউ নেই যে তাকে সঠিক পরামর্শ দিতে পারে, বুঝিয়ে দিতে পারে তার কি করা উচিত এবং কোন পথে এগোলে জীবনের সবচেয়ে জটিল এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। ক্রমশ সে এক বায়ুশূন্য অন্ধকার সুড়ঙ্গের মধ্যে তলিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যাবেলা টিউশনি সেরে বাড়ি ফিরতেই দীপার চোখে পড়ল মা বাবার ঘরে কারা যেন কথা বলছে। সে থমকে দাঁড়িয়ে পড়ল। ভালো করে লক্ষ্য করতেই বাবা মা আর পিন্টুকে দেখা গেল। ওরা ছাড়া আর কারা আছে ঠিক বোঝা যাচ্ছে না। দরজার দিকে পেছন ফিরে বসার জন্য ওদের মুখ চোখে পড়ছে না। ও ঘরে কিসের আলোচনা চলছে কে জানে। এই সময়টাই কোনোদিনই বাড়ি থাকে না পিন্টু। আজ নিশ্চয়ই এমন কিছু জরুরি ব্যাপার ঘটেছে যাতে তাকে থাকতে হয়েছে। যাদের কাছে আজকাল কেউ আসে না, হঠাৎ তাদের ঘরে এত লোকের সভা বসেছে কেন, এটা জানার জন্য অদম্য এক কৌতূহল দীপাকে পেয়ে বসে। একবার সেভাবে শটান মা বাবার ঘরে চলে যায়। পরক্ষণেই চিন্তাটাকে নাকচ করে আস্তে আস্তে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আর সেই মুহূর্তে পিন্টু তাকে দেখতে পায়। দিদি, দিদি বলতে বলতে সে বেরিয়ে আসে। দীপা দাঁড়িয়ে পড়ে। কাছে এসে পিন্টু বলে, তোর এত দেরি হলো আজ? দীপা জানায় তার দুই ছাত্রীর সামনে একটা পরীক্ষা রয়েছে, তাই পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে। পিন্টু এবার বলে, সেই বিকেল থেকে নীলকান্তবাবু এসে তোর জন্য বসে আছেন। রীতিমতো অবাক হয়েই দীপা জিজ্ঞেস করল, নীলকান্তবাবুকে? তুই তো আবার রাজনীতিভীতি বুঝিস না। গ্রেট পলিটিক্যাল লিডার। এবার আমাদের এই এরিয়া থেকে নীলকান্তদা ইলেকশনে দাঁড়াচ্ছেন। আমার সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক? ইলেকশন ফিলেকশন না, অন্য দরকার এসেছেন নীলকান্তদা। তুই তোর ঘরে গিয়ে বস, আমি ওকে নিয়ে আসছি। বলে আর দাঁড়ায় না পিন্টু। দীপাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে পাশের ঘরে চলে যায়। অগত্যা দীপা বিভ্রান্তের মতো নিজের ঘরে ঢোকে। তার সঙ্গে একজন রাজনৈতিক নেতার কি দরকার থাকতে পারে ভেবে পায় না। ঘরে এসে দীপা বসে না, বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। একটু পরে নীলকান্তকে নিয়ে ঘরে আসে পিন্টু, তবে মা বাবা বা অন্য কেউ আসেনি। নীলকান্তের বয়স 60-এর কাছাকাছি। মাথার চুল বেশিরভাগই সাদা, শরীরে এক ফোঁটা বাড়তি মেদ নেই। খুব লম্বা নন, মাঝারি হাইটের পেটানো স্বাস্থ্য তার। পরনে ধবধবে ধুতি পাঞ্জাবি, চোখে পুরু লেন্সের চশমা, আশ্চর্য স্নেহ মাখানো মুখ তার। দেখলেই মনে হয় বাবা কি কাকার মতো আপনজন। পিন্টু দুজনের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিয়ে বলল, দিদি তুই নীলকান্তদার সঙ্গে কথা বল, আমি যাই। বলে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল। দীপা একটু ইতস্তত করে নীলকান্তকে বলল, আপনি বসুন। নীলকান্ত ঘরের একমাত্র চেয়ারটায় বসে বললেন, আপনিও বসুন না। তার কণ্ঠস্বর এই বয়সেও বেশ সুরেলা এবং গম্ভীর। দীপা বিছানার এক কোণে বসে জিজ্ঞাসু চোখে তাকাল। নীলকান্ত বললেন, মা আপনাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। বেশিক্ষণ সময় আমি নেব না, মাত্র 5 মিনিট। দীপা কোনো উত্তর দিল না। নীলকান্ত কোনোরকম ধানাই পানাই না করে কাজের কথায় চলে এলেন।
আপনি আমাকে নিজের সন্তানের মতোই মনে করবেন। আমার কাছে আপনার কোনো রকম সংকোচ নেই। এই পর্যন্ত বলে একটু থেমে আবার শুরু করলেন। পিন্টুর কাছে আমি সমস্ত কথাই শুনেছি। অনিশ আর মণিমোহন চ্যাটার্জির মতো লোকেরা সমাজের কলঙ্ক। দীপা শিউরে উঠেই মুখ নামিয়ে নিল। তার মাথাটা বুকের উপর ঝুলে পড়ল যেন। সে বুঝতে পারছিল পিন্টু আর কোনো দিকে পথ না পেয়ে তার সমস্যা সমাধানের জন্য সোজা রাজনৈতিক নেতার কাছে চলে গেছে। উদ্দেশ্য মণিমোহনদের উপর পলিটিক্যাল প্রেশার দিয়ে তাদের দাবি মানতে বাধ্য করানো। নিশ্চয়ই পিন্টু নীলকান্তকে তার গর্ভবতী হবার খবরও দিয়েছে। লজ্জায় সংকোচে দীপার চোখ মুখ ঝাঁঝা করতে লাগল। নীলকান্ত বলতে লাগলেন, এইসব কৃমিকীটদের শায়েস্তা না করলে সোসাইটি ধ্বংস হয়ে যাবে। এ আমরা হতে দিতে পারি না। মনুষ্যত্বকে টিকিয়ে রাখতে হলে এই অশুভ শক্তিকে গুঁড়িয়ে দিতেই হবে। মিটিংয়ে চেঁচিয়ে চেঁচিয়ে রাজনৈতিক নেতাদের যা হয়, নীলকান্তরও তাই হচ্ছিল। কথায় কথায় বক্তৃতার ঢং এসে যাচ্ছিল। দীপা প্রায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। এবারও কিছু বলল না। নীলকান্ত সমানে বলে যাচ্ছেন, আপনি কি জানেন মা, নেক্সট ইলেকশনে মণিমোহন চ্যাটার্জি এখান থেকে দাঁড়াচ্ছে। যে লম্পট বজ্জাত ছেলেকে ওভাবে প্রোটেকশন দেয়, মানুষের সঙ্গে যাদের এতটুকু সম্পর্ক নেই, যারা আপনার মতো গরিব ফ্যামিলির মেয়ের সর্বনাশ করে, তাদের জনপ্রতিনিধি হবার দরকার নেই। ওদের আমি ক্রাশ করে দেব। এজন্য আপনাকে আমার পাশে চাই। দীপা মুখ তুলল না। নীলকান্ত থামেননি। আমি একটা পরিকল্পনা করেছি। আপনাকে সঙ্গে নিয়ে এ পাড়ার প্রতিটি মানুষের কাছে যাব। জানিয়ে দেব মণিমোহন চ্যাটার্জি আপনার কতটা ক্ষতি করেছে। শুনতে শুনতে শ্বাস আটকে আসতে থাকে দীপার। সে পরিষ্কার বুঝতে পারে আগামী নির্বাচনে নীলকান্ত তাকে শানিত অস্ত্রের মতো ব্যবহার করে প্রবল প্রতিদ্বন্দ্বী মণিমোহনকে ধ্বংস করতে চান। যে অবৈধ ভ্রূণ পেটের মধ্যে বড় হচ্ছে, তাকে এভাবে রাজনৈতিক দিক থেকে কাজে লাগানো যেতে পারে, কে ভাবতে পেরেছিল? দেখা যাচ্ছে নিঃস্বার্থ পরোপকারের জন্য তার কাছে ছুটে আসেননি নীলকান্ত। পৃথিবীতে অবৈধ সন্তানেরও তাহলে প্রয়োজনীয়তা আছে। দীপা মনস্থির করে ফেলল। তার চরম লজ্জাকে এবং গ্লানিকে ব্যবহার করে নীলকান্ত ইলেকশনে তোড়ে যাবেন, এটা সে কিছুতেই হতে দেবে না। অবরুদ্ধ গলায় সে বলল, আমাকে ক্ষমা করবেন, এমনিতে আমি মরে আছি। ওভাবে আমাকে রাস্তায় নামালে আত্মহত্যা করা ছাড়া আমার উপায় থাকবে না। বলে জোরে জোরে প্রবল বেগে মাথা নাড়তে লাগল। নীলকান্ত বললেন, আপনি বুঝতে পারছেন না মা। কিন্তু তার কথা শেষ হল না। তার আগেই দীপা বলে উঠল, ওভাবে বেরোলে আপনি হয়তো জিতে যাবেন, মণিমোহন চ্যাটার্জি হয়তো হেরে যাবেন, কিন্তু আমার অবস্থাটা কি হবে সেটা ভেবেছেন? তার উদ্দেশ্যটা যে দীপা এভাবে এত তাড়াতাড়ি ধরে ফেলবে আগে বুঝতে পারেননি নীলকান্ত। প্রথমটা হকচকিয়ে গেলেন, কিন্তু অসীম ধৈর্য এবং অধ্যাবসায় তার। কয়েক মুহূর্ত পর শান্ত সহিষ্ণু মুখে বললেন, শুধু ইলেকশনের দিকটাই দেখছেন, অন্য দিকটা কিন্তু ভেবে দেখেননি মা। এইভাবে ঘুরলে মণিমোহনদের উপর একটা প্রচণ্ড প্রেশার পড়ত। তারা শেষ পর্যন্ত আপনার সঙ্গে একটা আপোষের পথে আসতই। হাত জোড় করে দীপা শুধু বলল, আমাকে ক্ষমা করুন। নীলকান্ত বুঝতে পারছিলেন এখন দীপাকে টানা হ্যাচটা করতে গেলে লাভ হবে না, পরে আবার এসে ঠান্ডা মাথায় তাকে বোঝাতে হবে। চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, আজ আমি যাচ্ছি। এখন আপনি খুবই ক্লান্ত, আর তাছাড়া মনটাও বিক্ষিপ্ত হয়ে আছে। আমার কথাটা পরে ভেবে দেখবেন, খবর দিলেই আমি চলে আসব। মনে রাখবেন, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। নীলকান্ত চলে যাওয়ার পর পিন্টুকে নিজের ঘরে ডেকে আনল দীপা। তারপর উন্মাদের মতো চেঁচিয়ে বলল, নীলকান্তবাবুকে আমার কথা বলেছিস কেন? দিদির এমন উগ্র মূর্তি আগে আর কখনো দেখেনি পিন্টু। সে বেশ ঘাবড়েই গেল। কি করব বল, তুই নিজে কিছু করছিস না, এদিকে লোকে গুজগুজ শুরু করে দিয়েছে। আর আমিও যে মণিমোহন শুয়োরের বাচ্চাটার বাড়িতে গিয়ে পেটো পেটো ঝাড়ব ভেবে দেখলাম তাতে ফায়দা নেই। শালাদের যে টাকা
আমাকে ফলস কেসে ফাঁসিয়ে দেবে। আজকাল পলিটিক্যাল হুড়ো ছাড়া কিছু হয় না, তাই নীলকান্তদার কাছে গিয়েছিলাম। দীপা বলল, আমাকে শেষ না করে তুই ছাড়বি না, না? পিন্টু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, নীলকান্তদাকে তুই তো ভাগিয়ে দিলি, কিন্তু কিছু একটা না করলে কি করে চলবে? চারদিকে সব শালা মাকড়া ব্যাপারটা জেনে গেছে। দীপা হঠাৎ দুহাতে মুখ ঢেকে অনেকক্ষণ আচ্ছন্নের মতো বসে রইল, তারপর বলল, আজ রাতটা আমাকে ভাবতে দে, কাল থেকে কিছু একটা করবই। পরের দিন সকালে পিন্টুকে ডাকতে হলো না, সে নিজের থেকেই দীপার ঘরে চলে এলো। বলল, কিরে, কিছু ভেবেছিস? সারা রাত ঘুমোয়নি দীপা। আরক্ত চোখে পিন্টুর দিকে তাকিয়ে বলল, ভেবেছি, তোকে দুটো কাজ করতে হবে। কি কাজ? মণিমোহন চ্যাটার্জির বাড়ির উল্টো দিকের ফুটপাতে 2-3টে তক্তপোষ পেতে দিবি, পারবি? পারব না কেন? কিন্তু ওখানে তক্তপোষ পেতে কি হবে? পরে বুঝতে পারবি। একটু ভেবে পিন্টু বলল, কবে পারতে হবে? আজই। হ্যাঁ, এতে একটা কাজ হলো, আরেকটা? 12-14টা ছেলে জোগাড় করতে পারবি? 12-14টা কেন, 12-1400 জোটাতে পারি। অত দরকার নেই, যা বললাম তা পেলেই হবে। তবে দেখে যেন মনে হয় ভদ্র ফ্যামিলির ছেলে, বখা নেশাখোর চোয়াড়ে মার্কা হলে চলবে না। ঠিক আছে, জেন্টেলম্যানের বাচ্চাদের মতো চেহারাই পাবি। তক্তপোষ পেতে ছেলেগুলোকে ওখানে নিয়ে বসাবি, তারপর আমাকে খবর দিবি। পিন্টু চলে যাওয়ার পর মুখ টুক ধুয়ে এসে আলতা দিয়ে খবরের কাগজে বড় বড় হরফে পোস্টার লিখতে শুরু করল দীপা। ঠিক 2 ঘন্টা বাদে দেখা গেল হরপ্রসাদ সরণিতে মণিমোহনের বাড়ির ঠিক উল্টো দিকের ফুটপাতে একটা বাউন্ডারি ওয়ালের ধার ঘেঁষে পরপর 3টে তক্তপোষ পাতা রয়েছে। মাঝখানের তক্তপোষটায় বসে আছে দীপা এবং তাকে ঘিরে পিন্টু আর তার দলবল। যে পোস্টারগুলো কিছুক্ষণ আগে দীপা তার ঘরে বসে লিখছিল, সেগুলো এখন বাউন্ডারি ওয়ালে আঠা দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। পোস্টারগুলোয় লেখা আছে, মণিমোহন চ্যাটার্জির ছেলে অনিশ দীপা মণ্ডল নামে একটি মেয়ের চরম ক্ষতি করেছে। সব জেনে শুনে মণিমোহন ছেলের কুকর্মের কোনো প্রতিবাদ করেননি, বরং তাকে প্রশ্রয় দিয়েছেন। আমরা মণিমোহনকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তিনি যদি একটা সম্মানজনক মীমাংসায় না আসেন, তার ছেলে অনিশের কুকীর্তি বিস্তৃতভাবে আমরা ফাঁস করব। আপনারা হয়তো জানেন না, মণিমোহন চ্যাটার্জি আগামী নির্বাচনে বিধানসভার প্রার্থী হচ্ছেন। যিনি লম্পট শয়তান ছেলেকে প্রশ্রয় দেন, দেশ তার কাছে আর কি আশা করতে পারে? হরপ্রসাদ সরণির লোকজনই শুধু না, মুখে মুখে খবর পেয়ে ঝাঁকে ঝাঁকে চারপাশের মানুষ দীপাদের দেখতে চলে এলো। বেলা যত বাড়তে লাগল, ভিড়ও তত বেড়েই চলল। সেই সঙ্গে হইচই, চিৎকার এবং মণিমোহনদের সম্বন্ধে নানা ধারালো মন্তব্যও চলতে লাগল। দীপা পোস্টারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, অতটা সময় লাগল না। সন্ধ্যের পর ভুজঙ্গ ঘোষ এসে খবর দিল মণিমোহন দীপার সঙ্গে কথা বলতে চান। রাত্রিবেলা লোকজন চলে গেলে ভুজঙ্গ এসে দীপাকে মণিমোহনের বাড়ির খিড়কি দিয়ে ভেতরে নিয়ে যাবে। দীপা জানালো, তার সঙ্গে কথা বলতে হলে মণিমোহনকে তাদের অঘোরনন্দী লেনের বাড়িতে যেতে হবে। ভুজঙ্গ বলল, ঠিক আছে, আমি তাহলে তাকে জিজ্ঞেস করে আসি। দীপা বলল, আসুন। রাস্তা পেরিয়ে ওধারে চলে গেল ভুজঙ্গ। মিনিট 10 বাদে ফিরে এসে জানালো মণিমোহন রাত 12টায় দীপাদের বাড়ি যাবেন। দীপা বুঝতে পারল মানুষজনের সামনে মণিমোহন অঘোরনন্দী লেনে যাবেন না, তার মর্যাদায় আটকাবে। সবাই ঘুমিয়ে পড়লে তবেই মণিমোহনের পক্ষে যাওয়া সম্ভব। কাঁটায় কাঁটায় 12টায় মণিমোহন দীপাদের বাড়ি এলেন, সঙ্গে ভুজঙ্গ। ঘরের দরজা বন্ধ করে ঘুমন্ত বাড়িতে আদিনাথ, কমলা, পিন্টু এবং দীপার সঙ্গে তার কথাবার্তা শুরু হল। 10 মিনিটের ভেতরেই এত বড় একটা জটিল সমস্যার সমাধানের সূত্র বেরিয়ে গেল। মণিমোহন বললেন, যা হওয়ার হয়ে গেছে, লেট আস ফরগেট ইট। আমি 15 দিনের মধ্যেই দীপাকে পুত্রবধূ করে নিয়ে যাব। মণিমোহনের কথার নড়চড় হল না। ঠিক 15 দিনের মধ্যেই অনিশের সঙ্গে দীপার বিয়ে হয়ে গেল। এই বিয়েতে প্রচুর খরচ করেছেন মণিমোহন। অজস্র আলো জ্বলেছে
নহবতখানা বসিয়ে দিনরাত সানাই বাজানো হয়েছে, বাজি পোড়ানো হয়েছে। অঘোরনন্দী লেন এবং ঢালিপাড়া বস্তির অগুন্তি মানুষকে নেমন্তন্ন করে খাইয়েছেন মণিমোহন। এই বিয়ের পেছনে মণিমোহনের সুদূর প্রসারী একটা চাল রয়েছে। বস্তির মেয়েকে যখন পুত্রবধূ করে ঘরে তুলতেই হল, তখন তা থেকে যতটা সুবিধে এবং লাভ নিংড়ে বার করে নেওয়া যায়। মণিমোহন যেন সবাইকে দেখাতে চাইছেন তিনি কতটা মহানুভব, তিনি কতটা উদার। আসলে কিছুদিন বাদে যে নির্বাচন আসছে তার লক্ষ্য সেদিকেই। এই বিয়ের জোরেই তিনি এই অঞ্চলের ভোটারদের কাছে গিয়ে হাত পাততে পারবেন। বৌভাতের 1 সপ্তাহ পর দিরাগমনে এলো দীপা এবং অনিশ। আদিনাথের কাছে 3 রাত থাকার কথা ওদের, কিন্তু অনিশ একদিন থেকেই চলে গেল। জরুরি কাজে তাকে কলকাতার বাইরে যেতে হবে। 3 দিন পর ফিরে সে দীপাকে নিয়ে যাবে। প্রথম রাতটা কাটিয়ে পরের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর দীপা সোজা আলিপুর কোর্টে চলে এলো এবং খুঁজে খুঁজে একজন ভারিক্কি চেহারার মধ্যবয়সী উকিলও বার করল। তাকে দিয়ে মণিমোহনের ঠিকানায় ডিভোর্সের নোটিশ পাঠিয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আরও 2 দিন পর উদ্বিগ্ন মুখে অনিশ এসে হাজির। কি ব্যাপার, তুমি ডিভোর্সের নোটিশ দিয়েছ? হ্যাঁ, খুব শান্ত ভঙ্গিতে মাথা নাড়ল দীপা। এর মানে? খুব সহজ। তোমার সঙ্গে আমার যে বিয়েটা হয়েছে তার পেছনে ভালোবাসা বা শ্রদ্ধা কিছুই নেই। যা আছে তা হল ঘৃণা, সন্দেহ আর বিদ্বেষ। এর ওপর কোনো সম্পর্ক টিকতে পারে না। তাহলে বিয়ের জন্য এত সব কাণ্ড করলে কেন? আমার আর আমার পেটের বাচ্চাটার জন্য একটা সামাজিক স্বীকৃতির দরকার ছিল। কুমারী মেয়েদের সন্তানদের লোকে কি বলে তা নিশ্চয়ই তুমি জানো। আমার বাচ্চাটার ওরকম দুর্ভাগ্য হোক সেটা আমি চাইনি, তাই তোমাকে আমি বিয়ে করেছি। একটানা কথাগুলো বলে একটু হাঁপায় দীপা, তারপর তীব্র গলায় আবার বলে, তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা ঘৃণা করি। বিভ্রান্তের মতো তাকিয়ে থাকে অনিশ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা রণক্ষেত্র। আজ 5ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকে শুনবেন প্রভাত কুমার রায়ের লেখা আদরিণী। অত্যন্ত চমৎকার একটি গল্প। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 এর, আপনারা সেখানে গিয়ে শুনতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।